অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমন্বয় সমূহ। তোমরা জানো যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী রয়েছে সেখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের নিচে বিভিন্ন সমন্বয় থাকে। তো আমরা আজকে তার মধ্যে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমন্বয়গুলো সমাধান করে দেখাবো, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো আজকে আমরা তিনটে সমন্বয় দেখব। তো প্রথমটা হচ্ছে শেয়ার অধিহার ধারা সুনাম অবলোকন। এখন তোমাদের সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা তোমাদের আর্থিক অবস্থার বিবরণীতে, তোমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবে, আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের যে স্থায়ী সম্পদ, আমরা জানি সুনাম কি একটা স্থায়ী সম্পদ। সুনাম থেকে, সুনাম হচ্ছে আমাদের প্রশ্নে আমরা ধরলাম যে 50,000 টাকা দেওয়া আছে, সেখান থেকে আমাদের শেয়ার অধিহার দিয়ে যেহেতু বলছে যে সুনাম অবলোকন করে ফেলতে, তা আমাদের শেয়ার অধিহার কত, আমরা ধরলাম যে শেয়ার অধিহার হচ্ছে 80,000 টাকা। এখন যেহেতু আমাদের শেয়ার অধিহারটা সুনাম থেকে বড়, মানে আমাদের সুনাম হচ্ছে 50,000 টাকা আর শেয়ার অধিহার হচ্ছে 80,000 টাকা, আমরা কিন্তু চাইলে আমরা এই পুরো সুনামটাই কিন্তু আমরা শেয়ার অধিহার দিয়ে অবলোকন করে ফেলতে পারবো। তো আমরা পুরোটাই কিন্তু অবলোকন করে ফেলবো। আমরা এখানে সুনাম কি করবো, মানে সম্পূর্ণটাই অবলোকন করে ফেলবো। আমাদের সুনাম ছিল প্রশ্নে 50,000 টাকা, আমরা অবলোকন লিখে আমরা পুরো টাকা মানে 50,000 টাকাই আমরা কি করে ফেলবো, অবলোকন করে ফেলবো। তাহলে আমাদের আর কিছু থাকবে না। আর্থিক অবস্থার বিবরণীতে তোমাদের সঞ্চিত এবং উদ্বৃত্তের নামে কিন্তু একটা থাকে, সঞ্চিত এবং উদ্বৃত্তের নামে কিন্তু একটা শিরোনাম থাকে। তো তোমরা সেখানে শেয়ার অধিহার লিখে, শেয়ার অধিহারটা হচ্ছে লিখে, শেয়ার অধিহার হচ্ছে আমরা প্রশ্ন হচ্ছে 80,000 টাকা দেওয়া আছে, আমরা 80,000 লিখলাম, সেখান থেকে আমরা সুনাম অবলোকনটা বাদ দিয়ে দিব। 80,000 টাকা থেকে যদি সুনাম অবলোকন 50,000 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে কত, 30,000 টাকা। তারপরে আমাদের 2 নম্বর সমন্বয় হচ্ছে শেয়ার দালালের দস্তরি, যেটার আরেকটা নাম হচ্ছে শেয়ার দালালের কমিশন, ঠিক আছে, বা অবলেখকের কমিশন। তাহলে এখানে আমাদের বলছে সম্পূর্ণ অংশ, শেয়ার দালালের দস্তরির সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার ও চলতি বছরের মুনাফা দ্বারা অবলোকন করতে বলছে। এখন আমাদের ধরলাম যে শেয়ার দালালের দস্তরি দেওয়া আছে 30,000 টাকা। এখন এই শেয়ার দালালের দস্তরিটা আমাদের পুরো টাকাটা মানে সম্পূর্ণ অংশ, এই 30,000 টাকা মানে 30,000 টাকাই আমাদের কি করতে বলছে, অবলোকন করে ফেলতে বলছে। কি দিয়ে, শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা দিয়ে। তা আমরা কি করব, যে শেয়ার দালালের যে দস্তরিটা আছে সেই দস্তরিটাকে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলবো। যেহেতু আমরা এখানে শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা এই দুইটা দিয়ে হচ্ছে আমরা এটাকে অবলোকন করতেছি, সেজন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তো এখানে 30,000 টাকা যদি আমরা 2 ভাগ করি, তাহলে আমাদের আসবে কত, 15,000 টাকা। তা আমরা এই যে 15,000 টাকা হচ্ছে শেয়ার অধিহার দিয়ে অবলোকন করব, আর শেয়ার দালালের যে দস্তরি 30,000 টাকা, তার 15,000 টাকা হচ্ছে, তার মধ্যে 15,000 টাকা হচ্ছে শেয়ার অধিহার দিয়ে অবলোকন করব, আর বাকি 15,000 টাকা হচ্ছে আমরা চলতি বছরের মুনাফা দ্বারা অবলোকন করব, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা চলতি বছরের মুনাফা দিয়ে অবলোকন করতেছি, সেজন্য আমরা বিশদায় বিবরণীতে পরিচালন খরচ, ঠিক আছে, পরিচালন খরচের মধ্যে শেয়ার দালালের দস্তরির অবলোকন লিখে 15,000 টাকা লিখবো। এই যে আমরা চলতি বছরের মুনাফা, এই চলতি বছরের মুনাফা দিয়ে অবলোকন করতেছি। যদি বলে চলতি বছরের মুনাফা, তাহলে চলতি বছরের মুনাফা আমরা কোথায় বের করি, আমরা বিশদায় বিবরণীতে বের করি। তো এই বিশদায় বিবরণীতে পরিচালন খরচের মধ্যে এই যে আমাদের শেয়ার দালালের দস্তরি বাবদ অবলোকন করতে বলছে, এই 15,000 টাকাটা আমরা এই পরিচালন খরচের মধ্যে লিখবো। আর এখানে আমরা বিবরণের ঘরে কি লিখবো, শেয়ার দালালের দস্তরির অবলোকন 15,000 টাকা, টাকার ঘরে লিখবো 15,000 টাকা। এই যে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে অলিক সম্পদ, আমরা জানি শেয়ার দালালের দস্তরি বা অবলেখকের কমিশন বা অবলেখকের যে দস্তরি, এটা কিন্তু আমাদের অলিক সম্পদ। আমরা অলিক সম্পদের মধ্যে আমরা অলিক সম্পদ, এটা আরেকটা অলিক সম্পদের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। তো আমরা অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় যেটাই, তো এটার মধ্যে হচ্ছে শেয়ার দালালের দস্তরি লিখে কত টাকা ছিল, শেয়ার দালালের দস্তরি 30,000 টাকা, তো আমরা এখানে 30,000 টাকা লিখবো। তারপর আমাদের অবলোকনটা বিয়োগ করব, আমরা কিন্তু পুরো টাকাটাই কিন্তু আমরা অবলোকন করে ফেলবো, মানে সম্পূর্ণ অংশ, মানে 30,000 টাকা আমাদের দস্তরি ছিল, ঠিক আছে, সম্পূর্ণ অংশটাই আমরা হচ্ছে অবলোকন করে ফেলবো। আমরা অবলোকন বিয়োগ করবো কত, 30,000 টাকা। তাহলে আমরা যদি পুরোটা অবলোকন করে ফেলি, তাহলে আমাদের আর কিছু থাকবে না। তারপরে আমরা সঞ্চিতি এবং উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিহার লিখে, শেয়ার অধিহার থেকে আমাদের যে আমরা শেয়ার দালালের দস্তরির অবলোকন করছি,
এই 15,000 টাকা, এটা কিন্তু আমরা শেয়ার অধিহার দিয়ে করছি। তো আমাদের শেয়ার অধিহার থেকে কি করতে হবে, এটা বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের 15,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের শেয়ার অধিহারটা থাকবে কত, 25,000 টাকা। আচ্ছা, আমাদের 3 নম্বর সমন্বয়টা হচ্ছে আমাদের ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। তো ঘোষিত লভ্যাংশ আর প্রস্তাবিত লভ্যাংশ কিন্তু সেম কথা, অর্থাৎ আমরা কি করছি, আমাদের যে মানে কোম্পানি কি করছে, তার যে শেয়ার হোল্ডারদেরকে কি করছে, শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে বা প্রস্তাব করছে। তো এটাকে সেজন্য ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ বলে। তো এখানে যদি তোমাদের থাকে যে শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, বা লভ্যাংশ ঘোষণা, তাহলে শেয়ার প্রতি যদি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করা হয় তাহলে তোমরা তোমাদের প্রশ্নের শুরুতে দেখবে যে যে শেয়ার মূলধন তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে রেওয়া মিলে, সেখানে দেখবে যে তোমাদের শেয়ার সংখ্যা কত। যদি শেয়ার সংখ্যা 10,000 হয় তাহলে প্রতি শেয়ার প্রতি 2 টাকা যদি লভ্যাংশ হয় তাহলে শেয়ার সংখ্যা 10,000, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, 20,000। তাহলে আমাদের ঘোষিত লভ্যাংশ হচ্ছে 20,000 টাকা। এখন আমরা রক্ষিত আয় বিবরণী, ঠিক আছে, যদি তোমাদের প্রশ্নে রক্ষিত আয় বিবরণী তৈরি করতে বলে, আমরা কিন্তু জানি যে তোমাদের হচ্ছে রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী যেটাই বলি, যে সেখানে কিন্তু ঘোষিত লভ্যাংশ দিতে হয়। তো ঘোষিত লভ্যাংশ আমরা কত বের করছি, তোমাদের শেয়ার 10,000 টা হচ্ছে শেয়ার সংখ্যা 10,000 আর শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের 20,000, এটা হচ্ছে আমাদের ঘোষিত লভ্যাংশ। তারপরে আমাদের আর্থিক অবস্থার বিবরণে চলতি দায়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ দিতে হবে 20,000। কেন আমরা আর্থিক অবস্থা কিন্তু চলতি দায়ের মধ্যে লিখবো, কারণ এটা কিন্তু লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, কিন্তু লভ্যাংশ কিন্তু প্রদান করা হয়নি, এটা কিন্তু মাত্র ঘোষণা করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে, কিন্তু শেয়ার হোল্ডারদের কিন্তু প্রদান করা হয়নি। যেহেতু এটা এখনো প্রদান করা হয়নি সেজন্য এটা চলতি দায়ের মধ্যে লিখতে হবে, যেহেতু মাত্র ঘোষণা করা হয়েছে কিন্তু প্রদান কিন্তু করা হয়নি, সেজন্য এটা চলতি দায়ের মধ্যে লিখতে হবে। এভাবে তোমাদের শেয়ার প্রতি থাকতে পারে, অথবা থাকতে পারে যে প্রস্তাবিত লভ্যাংশ 10%, শেয়ার মূলধন 5 লাখ টাকা। এখন শেয়ার প্রস্তাবিত লভ্যাংশ বলছে 10%, তাহলে তোমাদের যদি এইভাবে বলে সেক্ষেত্রে তোমাদের শেয়ার মূলধন, তোমাদের প্রশ্নে যে শেয়ার মূলধন দেওয়া থাকবে সে শেয়ার মূলধনের 10% হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ হবে, বুঝতে পারছো? তাহলে তোমাদের কিসের উপর ধরতে হবে, তো তোমাদের প্রস্তাবিত লভ্যাংশ তখন তোমাদের শেয়ার মূলধনের উপর ধরতে হবে। যদি বলে শেয়ার প্রতি, তাহলে তোমরা শেয়ার সংখ্যা কয়টা আছে সেটা দেখবো যে শেয়ারের সংখ্যা কত, শেয়ার সংখ্যার উপরে তোমাদের এইটা ক্যালকুলেশন করবে। আর যদি তোমাদের বলে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ 10% বা 20% যেটাই বলবে, তো সেক্ষেত্রে তোমরা শেয়ার মূলধনের উপরে হচ্ছে ক্যালকুলেশন করবা। তা আমাদের শেয়ার মূলধন আমরা ধরলাম হচ্ছে 5 লাখ টাকা, তাহলে আমাদের রক্ষিত আয় বিবরণীতে প্রস্তাবিত লভ্যাংশ লিখে হচ্ছে 5 লাখ টাকা হচ্ছে শেয়ার মূলধন, তার 10% হবে কত, 50,000 টাকা। তাহলে তোমাদের প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে 50,000 টাকা হবে। তারপরে তোমাদের আর্থিক অবস্থার বিবরণীতে এখানেও কিন্তু চলতি দায়ের মধ্যে প্রস্তাবিত লভ্যাংশটা লিখতে হবে। ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ কি করতে হবে, চলতি দায়ের মধ্যে লিখতে হবে। তো এগুলো ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সমন্বয়। সামনের ভিডিওতে হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় সলভ করব।